এই সাদিক কই এদিকে আয়। জি স্যার। সবারে ডাক দে, মাঠে যাইতে কর। জি স্যার। আর নতুন যারা আইছে ওদেরও খবর দে। জি দিতাছি স্যার। এই ওঠ ওঠ, স্যার ডাকতাছে তো, ওঠ। আলামিন, আলামিন ওঠ। আলামিন কিরে, তোর কি শরীর খারাপ? দেখি জ্বরে তো গা পুইরা যাইতাছে। আচ্ছা যাক, তুই শুয়ে থাক, আমি স্যাররে কইতাছি। আমার আইছিল, আমি থাকবো না। হ্যাঁ মা, ও মা। কি কস এগুলা? তোর মায়ের খবর দিমু? বাসমো না, আমি আর বাসমো না। আচ্ছা তুই শুয়ে থাক, আমি স্যাররে কইতাছি। স্যার। কি হয়েছে? একটু এইদিকে আইসেন। এই একটাও নিজের জায়গা থেকে লড়বি না, আজকের মধ্যে চ্যাপ্টার শেষ করবি। চল ক কি হয়েছে? স্যার আলামিনের অবস্থা ভালো না, ওর গা তো পুড়ে যাইতাছে, আর কি জানা বলতাবুল কইতাছে। বুঝছি। আমার ঘরে বিছানার পাশে একটা লাল বাক্স আছে, ওইটার মধ্যে একটা শিশিতে ওষুধ আছে। ওইটা থেকে 1 চামচ ওষুধ লইয়া ওরে খাওয়াই দে, ভালো হয়ে যাব। জি আচ্ছা, কিন্তু ইয়ে মানে স্যার, ওর মায়ের যদি একবার। সাদিক বেশি বুঝবি না, যা করতে কইছি তাই কর গিয়া। জি আচ্ছা স্যার। খুব ছোট্ট একটা উপজেলা। এই এলাকার এবং আশেপাশের আরও 2-1টা এলাকার বেশ প্রসিদ্ধ বোর্ডিং স্কুল এটি। বহু পুরনো এই বোর্ডিং স্কুলে বহু দূর থেকে ছেলেমেয়েরা পড়তে আসে। বিরাট জমির উপর এই স্কুলটি। এখানে মেয়েদের জন্য আলাদা সব ব্যবস্থা, আর ছেলেদের জন্য আলাদা। এই বোর্ডিং স্কুলটির ভেতরে বিশাল মাঠ থেকে শুরু করে সব রকম ব্যবস্থাই আছে। আরও যা আছে তা হলো এই বোর্ডিং স্কুলকে ঘিরে নানা ধরনের গল্প। না, ঠিক গল্প না, গল্পের মধ্যে একটা মিথ্যা মিথ্যা ভাব থাকে। কিন্তু এই বোর্ডিং স্কুলকে ঘিরে যেসব ঘটনা আছে সেগুলো মানুষ মনে প্রাণে বিশ্বাস করে। সবচেয়ে প্রচলিত কথা হলো প্রতি বছর নাকি 2-1টা ছেলে মেয়েকে নিয়ে যায়। কে নিয়ে যায়, কোথায় নিয়ে যায়, সে সব এক রহস্য। সেসব ঘটনার সম্মুখীন আমরাও আজ হব। জহির এই বোর্ডিং স্কুলের হর্তাকর্তা। প্রায় 50 বছর ধরে সে এখানকার সব দায়িত্ব পালন করছে। জহিরের বয়স প্রায় 70-এর কাছাকাছি। এই স্কুলের প্রত্যেকটা বালুকণা তার পরিচিত। জহিরের চোখের মধ্যে তাকালেই একটা গভীরতা খুঁজে পাওয়া যায়, যেন এই চোখ দুটো কত কিছু দেখেছে, কত কিছু জানে। আসলেই জানে, সে এমন কিছু জানে যা হয়তো আর কেউ জানে না। কিন্তু বছরের পর বছর এই স্কুলটাকে আগলে রাখার জন্য জহির সব কিছু জেনেও ধামাচাপা দেওয়ার ব্যর্থ চেষ্টা করেই চলেছে। কিন্তু এর শেষ কোথায়? কিরে, ঘুমাইছো সব? সাদিক, এই সাদিক। জি স্যার। দরজাটা খোল। আসেন স্যার, আসেন। আর জ্বর কমছে? কমছে স্যার, দুপুরে একবার ওই ওষুধটা খাওয়াইছি, রাইতে আরেকবার দিব। না, রাইতে আর দেওয়ানোর দরকার নাই, বেশি দিলে সমস্যা। তুই ওই ওষুধের শিশিটা জানলা দিয়ে ফালাই দে। ফালাই দিমু স্যার? হ্যাঁ, যা করতে কইছি তাই কর, যা ফালাই দে। দে দে দে। জি স্যার, দিতাছি। শুয়ে পর। আর শোন, ওরে আলাদা শোয়াবি। আইজ রাইতে ওর লগে কেউ শুবি না। জি আচ্ছা স্যার। হারিকেনটা নিয়ে ভাই এসো। ওর তো রাইতে ডর করে, চিল্লায় ওঠে। আলোটা নেলে থাক। কোনো দরকার নাই, আলো থাকলে ঘুম হইব না। আলোটা নিভাই দে, ওই আজকে শান্তির ঘুম ঘুমাইব। জি স্যার। না না, আমি যাবো না। না, ওঠ, চল চল। না, আমার ছেড়ে দে। ও মা, মাগো। পোড়ান লাগবো তো, চল চল। স্যার, স্যার তো, স্যার আমারে, আমি যাবো না, যাবো না। আমি যাবো না। ওই কে কই আছো?
বাঁচাও বাঁচাও আমারে, নিয়ে গেল, আমার নিয়ে যেতেছে, ওঠ তোরা ওঠ। ওই আলামিন, ওই আলামিন কই যাস? এই এই ওঠ তোরা, ওঠ ওঠ ওঠ, সারে খবর দে। হায় হায়, আলামিন নিয়ে গেল তো, ওঠ তোরা। এই দৃশ্য এই বোর্ডিং স্কুলের সবাই আগেও দেখেছে। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, এখন আবার শুরু হয়েছে। তারা সবাই আলামিনের পেছনে পেছনে ঘর থেকে বের হলো। গভীর রাত হওয়ায় খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছে না, তবে একটা কালো ছায়া মূর্তি আলামিনকে ছেঁচড়ে ছেঁচড়ে নিয়ে যাচ্ছে, এতটুকু সবাই দেখল। স্কুল মাঠের একেবারে শেষ একটা প্রান্ত আছে, সেটার পাশে ছোট্ট একটা ঘাট আছে। আলামিনকে টানতে টানতে সেখানে নিয়ে গেল। দূর থেকে সবাই দেখছে সেখানে একটা অগ্নিকুণ্ড। আলামিনকে নিয়ে গিয়ে সেই অগ্নিকুণ্ডের মাঝখানে ফেলে দিয়ে একটা বাদুড় হয়ে উড়ে গেল ছায়ামূর্তিটা। আলামিনের আর্তনাদে আশেপাশের গাছ পাখিরা সব আঁতকে উঠল। এদিকে ছাত্রছাত্রীরা সবাই স্তব্ধ হয়ে গেছে। তাদের চোখের সামনে এক পলকে এমন অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল, অথচ কারো মুখ থেকে একটা শব্দ বের হলো না। জহিরও সেখানেই ছিল। এই দৃশ্য যেন তার বহু পরিচিত, কিন্তু যতবারই দেখে ততবারই সে আঁতকে ওঠে। সবাই তখন স্তব্ধ। জহির তার রুমে ফিরে এলো। এদিকে ভোর হয়ে গেছে, সবাই যার যার মতন রুমে চলে গেল, যেন কিছুই হয়নি, যেন এমনটা হওয়ারই ছিল। সাদিক শোন। জি স্যার। আলামিনের বাড়িতে একটা খবর পাঠা, কাল রাত থেকে তার খুঁজে পাওয়া যাইতেছে না। কিন্তু স্যার। দেখ সাদিক, তুই 10 বছর থেকে এখানে আসোস, তুই তো সবই জানোস। এইখানে সবার চাইতে আমি তোরে বিশ্বাসও করি বেশি। এইসব কথা বাইরে সরাইলে স্কুলটারে আর ধৈর্য রাখতে পারম না। বেয়াদবি মাফ করবেন স্যার, কিন্তু এমনি কতদিন চলবো? দেখা যাক কি হয়। 2-1 দিনের তো স্কুল না, এটা অনেক অনেক বছরের পুরানা। এমনি তো আর সাইরা দেওয়া যায় না। দেখা যাক, নিশ্চয়ই কিছু না কিছু একটা হইব, একটু ধৈর্য ধর। স্যার, অনুমতি দিলে আর একটা কথা কইতাম। ক। কাল রাইতে আপনি আইসা ওষুধটা ফালাই দিতে কইলেন কে? ওইগুলান তো আমি আলামিনের বিছানার পাশে থুইছিলাম। ওইগুলান থাকলে মনে হয় এমন হইতো না। আমি আইছিলাম? কি কস তুই? আমি তো কাল এই দিক দিয়ে আসিই নাই। কি কোন স্যার? ঘরে সবাই আসিল, আপনি আইয়া সবার সামনে কইলেন ওষুধটা বালা না, তাই জানলা দিয়ে ফালাই দিতে। হায় রে, আচ্ছা পায়ের দিকে তাকাইছিলি? না স্যার, আন্দারে তো অত কিছু দেখি নাই। ওইটা আমি আসছিলাম না রে, ওই জিনিসটাই আমার ব্যাস ধরে আইছিল। শোন, এরপর কোনোদিন রাইতে কেউ আইলে পায়ের দিকে আগে তাকাইবি। জি আচ্ছা স্যার। আর আলামিনের বাড়িতে খবর পাঠা তাড়াতাড়ি। পাঠাইতেছি স্যার। জি আচ্ছা। যে আসবো? আসেন, বসেন। কালকার ঘটনা তো শুনছেনি। এইসব কথা যেন বাইরে না যায়, স্যারের আদেশ। আর সন্ধ্যার পর কোনো মায়া মানুষ জানি ঘরের বাইরে না যায়, স্যারের কড়া হুকুম। আশেপাশের অবস্থা ভালো না। আচ্ছা। আপা, কি হয়েছে? আলামিন ভাইয়ের লাশটা কি পাইছিল? চুপ থাক, শুনতে দিকে এসব কথা কখন লাগবো না। পড়তে হয় যা। আমি কই কি আপা, এইসব নিয়ে চুপ থাকলে হইব না। ওই জিনিসটারে বশ করার লাগবো। স্যারেরা তো আমি কইছি, বছরে বছরে জোয়ান পোলাপান নিয়ে যায়। এইসব কথা কি ছাপায় রাখা যায়? শক্ত কইরা স্কুলটা বাইন্দা নিতে কইছি। আবার কন, রাইতে খুব ডর লাগে, মাঝে মধ্যে গায়ে কাটা দিয়া ওঠে। কাল একবার কথা কম। তুই যা, ঘরে যা। এই সাইজের বেলা চুল ছাইরা বাইরে থাকিস না, যা। ওই মনি, মনি। আরে কি হইল? বাতাস উঠছে, জ্বর আইব মনে হয়। আসুক, তুই ঘুমা। আরে বাইরে কাপড়গুলো আছে তো, উঠান লাগবো না? আরে থাক তো। মরণের ঘুম ঘুমাইছস, আমি একলাই যাই।
ওইখানে ওইখানে কে? আমি আমি জুই, তুই এত রাইতে বাইরে কি করতেছস? এইদিকে দেখা যাও। আরে তুই ওই দিকে কই যাস? বাতাস উঠছে তো। ওই জুই, দেখা যাও কি বাইর হইছে। এত রাইতে আবার কি বাইর হইব? তুই আয় এদিকে আয়। আসো না। না, এত রাইতে ওইদিকে যাবো না। জুই, তুইও যাবি না। কথা শোন, এদিকে আয়। ও মা গো, ও মা, ওইটা কি? ও মা, রহিম বাবা, রহিম বাবা, বাঁচানো আমারে। সুমাইয়া, ও সুমাইয়া, আরে কে কই আসোস? হুজুর রে খবর দে। এই ধর ধর, ওরে ধর। হকেন হয়ে গেছে। হায় আল্লাহ, ওরে ঘরে নে। স্যার রে খবর দে তাড়াতাড়ি। এমনি আর কয়দিন চলবো? পোলাপানগুলার দায়িত্ব তো আপনার। পানির গ্লাসটা দেন। নেন, পানিটা আর চোখে মুখে ছিটাই দেন। যে এইসব কেমনে হইল? আমি না সাদিককে দিয়ে খবর পাঠাইছিলাম যে কেউ যেন রাইতে বাইর না হয়। কেউই তো বাইর হয় নাই। আমি সব দেখে শুনে সবাই রে কইয়াই শুইছি। হঠাৎ শুনি চিল্লানির শব্দ। বাইরে দেখি মায়াডারে একেরে আসমানে উড়াইয়া আসার মারছে। আমারে ডাকছিল একবার, কইতেছে বাইরে নাকি বাতাস উঠছে, কাপড় গুলান তুইলা আনা লাগবো। বাতাস আবার কি এর? বাইরে তো কোনো বাতাস হয় নাই। আমি 100 বার কইছি কোনো ডাকে কান না দিতে। এগুলান কু ডাক। দেন তো, ওর জ্ঞান ফেললো নাকি? সুমাইয়া, ও সুমাইয়া। ও মা গো, ওই বাবা, কি দেখলাম আমি, কি দেখলাম? কি দেখছেন? তো লম্বা চুল, এক মাথা ওই মাঠের ওই পারে, পুরা মাঠে চুল বিছাইয়া গাড়াই আছে। একটা পাও দিছে গাটের উপরে, আর একটা আমাকে ঘরে চালায়। শান্ত হন, ওর দিকে একটু খেয়াল রাখেন। আর এই তাবিজটা লন, ওর হাতে বাইন্দা দিয়েন। যে রহিমা বোর্ডিং স্কুলে মেয়েদের দেখাশোনা করে। ছেলেদের আর মেয়েদের দুটো বিল্ডিং এর মাঝখানে একটা বুক সমান দেয়াল আছে। দেয়ালের মাঝে একটা গেট আছে, সেটা দিয়ে আসা যাওয়া করা যায়। এই বোর্ডিং স্কুলে বেশ কিছু ছোট ছোট বাচ্চাও থাকে, তবে যুবতী ছেলে মেয়ে বেশি। জহির যে সবাইকে নিয়ে চিন্তা করে না তা না, কিন্তু সে জানে যে এর কোনো সমাধান নেই। সে অনেক চেষ্টা করেছে, পারেনি। সামান্য কিছু তাবিজ কবজ কিংবা পানি পড়া দিয়ে এই জিনিস আটকে রাখা সম্ভব নয়। জহির অনেকবার এই জায়গা থেকে স্কুলটাকে সরানোর চেষ্টাও করেছে, কিন্তু এত বড় জায়গা কোথাও পায়নি। এই জায়গাটা জহিরের পৈতৃক সম্পত্তি। তার আগে তার বাবা স্কুলের দেখাশোনা করত, তারপর সেই দায়িত্ব নিয়েছে। তার বাবার মুখে জহির এসব কথা অনেক শুনেছে। সেও কোনো সমাধান দিয়ে যেতে পারেনি। এর সমাধান আছে কিনা সেই তল জহির আজও পায়নি। তবে এর শুরু হয়েছিল কিভাবে তা জহির ঠিক জানে, কিন্তু কাউকে বলেনি। দিনের পর দিন পৈশাচিকতা বেড়েই চলেছে। এতগুলো বছরে কতগুলো তরতাজা প্রাণ যে চোখের সামনে জ্বলে পুড়ে খাক হয়ে গেছে তা শুধু দুঃস্বপ্নেই সম্ভব। এই দুঃস্বপ্ন যে জহিরকেও মাঝরাতে শিহরিত করে না তা নয়, মাঝে মাঝে জহির বুঝতেই পারে না এসব স্বপ্ন নাকি বাস্তব। তার কেবলই মনে হয় স্বপ্ন আর বাস্তবের মাঝামাঝি কোনো এক রহস্যময় জগৎ ঘিরে রেখেছে তাকে। কে? সাদিক? কে রে ওইখানে? আমি সাদিক, আমি আইছি। ও তুই? কি চাস? এখনো কইতাছি, এইখান থেকে চলে যা। এই জায়গা আমার ঘর। না, এই জায়গা আমার বাপের। তার আগে এই জায়গা আমার ঘর। এইখানে থেকে যা। তোর বাপরেও খাইছি, তোরেও খামু। তোরে আমি শ্বাস কইরাই ছাড়মু। কি মনে করছস তুই? একটা 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 করে সবগুলো নিয়ে যাবো। আর বেশি দিন না, তুই কিছুই করবার পারবি না। আমি
আপনি পারুন না, কিছুই করতে পারুন না। স্যার স্যার আমারে স্যার 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 ও স্যার এখন কেমন বোধ করতেছেন স্যার? না না স্যার, উঠেন না উঠেন না, আপনি উঠেন না, আপনি শুয়ে থাকেন। কিছু লাগবো? না কিছু লাগবো না। ডাক্তার সাহেব আইছিল, আপনার কোমরের হাড্ডিটাতে ভালোই চোট লাগছে। আপনার কয়টা দিন হাঁটা চলা করা নিষেধ করছে। আমি হাঁটা চলা না করলে হইব না, আমার উঠতেই হইব। বহুত কিছু করণ বাকি। কি করবেন? সুমাইয়ার খবর নিছোস? লইছি, খবর ভালো না। কেন? ওর উপরে বলে ভর করছে, খালি উল্টা পাল্টা বকতেছে, আশেপাশে কেউ যাইতে পারতেছে না। তাবিজটা কি করছে? তাবিজটা তো হাতে বান্ধাই আছিল, কালকে তা নাকি নাই, ফালাই দিছে। আমার উঠতেই হইব। আপনি ওইটা কি করবেন? আমারই কিছু করতে হইব রে। স্যার, ছোটকাল থেকে আপনার হাতে বড় হয়েছি, আপনি যা যা শিখাইছেন সবই শিখছি। আপনি আমারে খুঁয়ে দেন, আমি পাবো। না রে, তুই পারবি না, এ তোর কাম না। যা করার আমি করব। তুই একটা কাম কর। জি স্যার, কম। তুই হরিদাস একটু খবর দে। হরি কাকা? কিন্তু উনি কি এখানে আইব? হ্যাঁ আইব। আমার কথা কইস যাইয়া, রাগের চেয়েও বড় সত্য হইল মানুষ। মানুষের উপকারে মানুষ আইবই। আমি তো করে এইটাই শিখাইছি। হরিদাস আমার বন্ধু, আমি কইলেও না আইয়া পারবো না। জি আইসা। আর শোন, বেলা দুপুরের আগেই যাবি, আবার ভর দুপুরের আগে ফিরে আসবি। ভর দুপুর যেন না হয়। আর যাইতে যাইতে পিছন ফিরে তাকাবি না। যেই ডাকুক কিছুতেই থামবি না। জি আইসা, আমি আসি। হরি কাকা, ও হরি কাকা, বাড়িতে আছেন নাকি? কেডায়? আমি সাদিক। সাদিক কে? আমি ওই বোর্ডিং স্কুল থেকে আইছি। জহির পাঠাইছে? জি। আমি জানতাম একদিন আসা লাগবই, অনেকদিন আগেই কইছিলাম। জি, আপনারা আমার লোক একটু যাইতে কইছে। স্যারের শরীরটা ভালো নাই। কি হয়েছে ওর? কাইল রাইতে ধরছিল, আসার দিয়া উঠানের মধ্যে ফেলে দিছে। ডাক্তার কইছে হাঁটাহাঁটি করা বারণ, নাইলে সে নিজেই আইতো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আপনি যাইবেন না? জামু, কইলেই তো আর যাওয়া হইব না, বহুত ব্যাপার আছে। তুমি আগাও, আমি আইতাছি। আপনি কখন যাইবেন? আমি কি আমনিতে? বুড়া হইছি, কিন্তু এখনো তোমাগর চাইতে বেশি বল আছে শরীরে। তুমি যাও, আমি যামু। জি আইসা। হায় আল্লাহ, কি হইব? ওইদিকে স্যার বিছানায় পড়ে আছে, পায়েডারে নিয়ে তো বিপদই হইল। আপা আসবো? আয় আয় আয়, আগে তরে খামু। এই কি অবস্থা? এদিকে আয়, হাতের কাছে আয় আয়। এই রহিমা, রহিমা দে তো, দে দে, হাতের দড়িটা খুইলা দে, ওরে আগে খামু। দে 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 দে। এই যে করুম, এই অবস্থায় করতেছে, সন্ধ্যা হইলেই বারে। বহুত কষ্টে হাত পায়ে বান্ধন দিছি, নাইলে পারা যাইতেছিল না। স্যারের কাছে গেছিলাম, কইলাম সুমাইয়ের বাড়িতে একবার খবর পাঠানোর কথা। হ্যাঁ, তো খবরও পাঠাতে দিতেছে না। আরে বাড়ির লোকের খবর পাঠায় কি হইব? অবস্থা দেখছেন না? বাড়ির লোক আইলে আরো ক্যাসাল বাড়বো। তাইলে এমনি কইরাই থাকবো কতক্ষণ? ভরসা রাখেন, একটা না একটা ব্যবস্থা হইবই। খালি ভরসা রাখলেই হইব নাকি? আমাকে নিজে করে তো কিছু করণ লাগবো। সারবি না না? আল্লাহ, সারবি না তুই আমারে? আল্লাহ রে, খারা দেখাইতাছি। ও মাগো, ও মাগো, আমারে বাঁচাও, আমারে আর পারি না। ও বোন সুমাইয়া, কি হইতাছে বোন? হ্যাঁ, না না না, খবরদার খবরদার, কাছে আইস না, আসলেই খামু। ও মা, মারে আর বাসুম না। আল্লাহ গো,
আমারে মনে হয় বাঁচানো গেল না রে। আরে একটু ধৈর্য ধরো, আরে একটু ধৈর্য ধরো। হরি কাকার কাছে গেছি, হরি কাকা আইতাছে, একটা ব্যবস্থা নিশ্চয় হইব। জহির, ও জহির। কাকা আসছেন? আসেন আসেন। কই রে জহির, কই? যে আসেন, এই দিক দিয়ে আসেন। কাকা আপনার শরীরটা কাটা দিয়ে উঠছে যে? ওইটা কিছু না, তুমি চলো। স্যার, স্যার আসবো? কে রে সাদিক? জি স্যার, ওই হরি কাকা আইছে। আয় আয় আয়। কিরে জহির, তোরে কি অবস্থা? আয় বস। কতদিন পরে দেখা, তুই তো কোনো খোঁজ খবরই রাখোস না রে বন্ধু। কে বলছে খোঁজ রাখি না? খোঁজ তো রাখি। বাদ দে এইসব, আমাকে তোর দরকার তাইলে পড়লই। আর পারা যাচ্ছে না রে, আমার অবস্থা তো দেখতেছিসই। আচ্ছা সাদিক, তুমি একটু বাইরে যাও তো, জহিরের লগে আমার একটু কথা আছে। জি আচ্ছা। ওই কি করবি এখন? তোরে তো অনেক আগেই কইছিলাম জায়গাটা সাইডা দে। জায়গাটা আমি সারুম না। তোর এই জেদের কারণে কতগুলা নিষ্পাপ পোলাপান মরছে, তোর খবর আছে? তোরে কেমনে বুঝাই? খারাপ শক্তি যত দিন যায় ততই শক্তিশালী হয়। ওর শক্তির সাথে এখন আর কুলাইয়া ওঠা যাইব না। না গেলে আমি সব পোলাপান রে পাঠাই দিব, কিন্তু এই জায়গা ছাইরা আমি কোথাও যাবো না। আমি একলাই থাকুম। সব যাই নাও, তুই না জানার ভান করলে হয় না। ও এখানে কাউরেই থাকতে দিব না। এইসব শোনার জন্য আমি তোরে ডাকি নাই। খুব ভালো কইরা জানিস আমি কেন তোরে ডাকছি। আমারে ওই ব্যবস্থাটা কইরা দে। না রে জহির, আমি সেটা করতে পারি না, এতে তোর মরণও হইতে পারে। এমনে বাইসা থাকার সে কি একবার চেষ্টা কইরা মরে যাওয়ান ভালো না? আমি তো তোরে কইলামই, যত দিন গেছে হ্যার শক্তি ততই বাড়ছে। এখন কোনো কিছুতেই ওর লগে কুলায় ওঠা সম্ভব না। আর আমি যতদূর জানি এইখানে একজন না, অনেকজন আছে। আমারে একবার চেষ্টা করতে দে, আমার মনের শান্তির জন্য হইলেও দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন তোর শরীরের যে অবস্থা, এই অবস্থায় এইসব হইব না। তুই আগে সুস্থ হ। 15 দিন পর ঘোর অমাবস্যা, সেই দিনই সঠিক দিন। এর মধ্যে তুই সুস্থ হয়ে যাবি। ঠিক আছে। ওই পাশে একটা মাইয়ার উপর ভর করছে, অবস্থা বেশি ভালো না। আমার তো ওঠাও সম্ভব হইতাছে না। তুই যাওয়ার সময় এক নজর দেখা যা। আচ্ছা আচ্ছা, আমি দেখা যাইতাছি, তুই রেস্ট নে, চিন্তা করিস না। আসবো? এই তোরা সব ভেতরে যা যা যা। জি আসেন। এই মাইয়াটা কই? ওই ঘরে। হ্যাঁ, লগে দেখা করাটা দরকার। একটু ব্যবস্থা করুন যায় কি? ওর অবস্থা ভালো না, গায়ের কাপড় চোপড় রাখতেছে না। এই অবস্থায় পুরুষ মানুষ যাওয়া যাইব না। যা করার এইখান থেকেই করেন। ও তো আমার মাইয়ার মতো। মানুষের জীবনের চাইতে আর কিছু কি বড় হইল বলো মা? আমার একবার যাইতে দাও। আমারে তুমি চেনো না মা, তাই এই কথা কইতাছো। আমারে ঘরের দরজাটা একটু দেখাইয়া দাও। ওই যে ওইদিকে। মা, কেন এমন করতেছোস নিষ্পাপ পোলাপানের সাথে? না, সাইরা দে মা। এই জায়গা আমার, আমি সারুম না। এক সময় তোমাগো আসিল, এখন আর নাই রে মা। তোমরা সবাই চইলা যাও এখান থেকে। না, পোলাপান গুলারে থাকতে দাও। আমি যাবো না, কিছুতেই না। যাবি না? যাইতে তোরে হইবই। বুইরা দি খুব জোর হইছে। দে 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 দে, হাতের বান্ধনটা খুইলা দে একবার। দে দে দে, কইলা দে, কইতাছি কইলা দে। ভালোই ভালোই কইতাছি, যা, এখনো সময় আছে। নাইলে আমি কি করতে পারি তুই ভালো কইরাই জানোস। কি করবি তুই? কি করবি বল? কিচ্ছু না, তুই কিচ্ছু করতে পারবি না। একটা একটা কইরা খায়া বলবো আমি, একটা একটা কইরা।
আর পারি না। ও কাকা, কাকা তুমি কই আইছো? আমারে বাঁচাও কাকা, আমারে ছাড়বো না, আমারে মাইরা ফলাইবো কাকা। হ মা, আমি আইছি। এই নে তো মা, জলটা একটু মুখে দে তো, নে নে। না 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 না, এত সহজ না হরিদাস। জীবন বাঁচাইতে চাইলে পালা, পালা এখান থেকে, পালা, যা যা, চলে যা। মা রহিমা, একটু আসেন তো এদিকে জলদি। জি কোন? এই নাও মায়ের পা ধোয়া জল। এই জলটা ওর মাথা দিয়া পুরা শরীরে ঢাইলা দাও। কিন্তু মারে, পানিটা ছিটাইয়া দাও, মাইয়াডারে নাইলে বাঁচানো মুশকিল হইয়া যাইবো। আসবি না, জি আসবি না, খবরদার, খবরদার রহিমা, আসবি না, তোরে আগে খাম। যা এখান থেকে যা। না না, দিস না, দিস না কইলাম। বাকি পানিটা একটা বালতিতে ঢাইলা মিশায়া দাও, মাইয়াডারে ভালো কইরা স্নান করাও। আর শোনো, পানি ওই ঘাটের আনবা না, টিউবওয়েল চাইপা বাইর করবা। জি আচ্ছা। আর এই নাও শুকনা ফুলটা তাবিজের মতো করে হাতে বাইন্দা দিও। উপরওয়ালার উপর ভরসা রাখো, তিনি নিশ্চয়ই মুখ ফিরা চাইবেন। জি আল্লাহ ভরসা। আমি আজ আসি, তাইলে কোনো সমস্যা হইলে আমার একটা খবর পাঠাইও। জি আচ্ছা। ঘটনার কিছুটা হয়তো আমরা আজ করতে পারছি, কিন্তু শেকড় আমরা এখনো জানি না। ভয়ঙ্কর একটা ছায়া ঢেকে আছে এই বোর্ডিং স্কুলটা। চোখের সামনে ঘটে যাচ্ছে এমন সব ঘটনা যা মনে পড়লেও মানুষের বুক কেঁপে ওঠে। এই স্কুলের আশেপাশে দিয়ে ভুলেও কেউ রাতে যাওয়া আসা করে না, অন্য পথ দিয়ে যায়। আমাদের মতো এলাকার অনেকেই জানে এই স্কুলে একটা কিছু আছে। কেউ কেউ মনে করে নিশ্চয়ই প্রেতাত্মা গোছের কিছু, কেউ ভাবে অশুভ কিছু। কিন্তু এলাকার যারা বয়স্ক মানুষ তাদের কেউ কেউ জানে শেকড় কোথায়। আজ থেকে প্রায় 150 বছর আগের কথা। আজ যেখানে বোর্ডিং স্কুল গড়ে উঠেছে, ঠিক এই জায়গাটাই 150 বছর আগে এই এলাকার সবচেয়ে বড় শ্মশান ছিল। বহু দূর থেকে মরা পড়তে আসতো এই শ্মশানে। তখন থেকে এই জায়গাটাতে সন্ধ্যার পর কারোরই সাহস হতো না আসার। যুদ্ধের সময় এই জায়গা ধীরে ধীরে বসতি উঠে যায়। জহিরের দাদা জায়গাটা দখল করে নেয়। প্রথমে সে নিজে বাড়ি বানায়, কিন্তু পরপর তার 11টা ছেলে মেয়েকে পেটের ভেতরেই রক্ত চুষে খেয়ে ফেলে এই শ্মশানের অতৃপ্ত আত্মারা। তারা কিছুতেই তাদের এই জায়গা ছাড়তে রাজি নয়। জীবিত মানুষকে তাড়ানো সহজ, কারণ তাদের জীবনের ভয় থাকে, কিন্তু যার জীবনেরই ভয় নেই তাকে আর কিসের ভয় দেখাবে। ছেলে মেয়ে মারা যাওয়ার পর জহিরের দাদা এখানে খুব একা হয়ে গেল। একা একা এখানে বসবাস করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ল। তাই সে সেখানে তার বোর্ডিং স্কুল করার সিদ্ধান্ত নিল। তার ছেলে মেয়ে যেহেতু হারিয়েইছে, তাই সেখানে অশুভ কিছুর ছায়া টিকবে না বলে বিশ্বাস করছিল সে। এরপর অশুভ আত্মার আর কি বা জামা পাওয়া থাকতে পারে, কিন্তু স্কুল সে দেখে যেতে পারেনি। আর সেই বোর্ডিং স্কুলের স্বপ্ন পূরণ করে তার ছেলে, অর্থাৎ জহিরের বাবা। আর জহিরের বাবা চলে যাওয়ার পর জহিরের বাবার মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। একদিন সকালে তার পোড়া লাশ পাওয়া গিয়েছিল স্কুলের পাশের ঘাটে, যে ঘাটে একসময় ভস্য ভাসিয়ে দেওয়া হতো। জহিরের চোখের সামনে আজও বাবার সে লাশের চেহারা ভেসে উঠলে সে আঁতকে ওঠে। সেদিন থেকে সে ভেবেই নিয়েছে এর শেষ দেখে ছাড়বে, কিন্তু আজও দেখতে পারিনি। দেখতে দেখতে 14 দিন পার হয়ে গেল। 14 দিন পর হরি এলো স্কুলে। কই রে, কেউ আসিস নাকি? স্যার সবার পরীক্ষা নিতেছে, আপনি একটু বসেন, আমি তারে খবর দিয়ে আসি। আচ্ছা, আমারে এক গ্লাস জল দে তো বাবা। যে আমি পাঠিয়ে দিতেছি। জহিরের শরীরের অবস্থা এখন কি? স্যারের অবস্থা এখন তো একটু ভালো। আচ্ছা আপনি বসেন, আমি পানি পাঠিয়ে দিতেছি। হরি আইসোস, তোর না কাইল আসার কথা ছিল? কাইল তো আসমুই, তোর সাথে জরুরি কিছু কথা সাইরানোর দরকার। এইদিকে আয়। এই সাদিক, একটাও যদি পড়া বাদ দিয়ে এদিক সেদিক তাকাইছে, কানে ধইরে আমার কাছে নিয়ে আইবি। জি স্যার। চল।
ক। তোর শরীরের অবস্থাটা কি সেইটা আগে ক। এই তো ভালো, এখন হাঁটতে চলতে পারতাছি। আচ্ছা শোন, তোর আর আমার সম্পর্কের কথা এখনো কেউ জানে না। সবাই ভাবতাছে অনেকদিন পর আমাকে দেখা হইল, ঠিক কিনা? হ্যাঁ ঠিক। তুই ভুলেও কাউরে কইস নাই তো? না কই নাই, তুই যেমনে যেমনে কইছস আমিও তেমনেই করছি। আমি কই কি, যেমনে চলতাছে কয়দিন চালায়া যা। কিন্তু তুই তো কইছিলি ঠিক হয়ে যাইব, তা তো হইল না। আমি যা করার জলদি করতে চাই। আরে শোন, এত তাড়াহুড়া করলে হয় না, আর কয়েকটা দিন সবুর কর। আমি তো আছি, আমি সব দেখতাছি। আর এখন তো প্রায় আওয়া যাওয়া করতাছি, কোনো সমস্যা নাই। আর মাত্র কয়েকটা দিন। আচ্ছা, কিন্তু কামটা কিন্তু হইতে হইব। এইগুলা নিয়ে তুই কিচ্ছু ভাবিস না। আজ তাইলে যাই, যাওয়ার আগে ওই মাইয়াডারে একবার দেখা যাব, এরপরেই ওর পালা। সবাই মনে করব আমি তো ঝাড়ফুঁক করতাছি। আর শোন, যখন যারে কই তার খাওনের লগে এই গুড়াগুলা মিশাইয়া দিস তো? হ্যাঁ দেই। আচ্ছা আমি তাইলে উড়ি, আমার আবার বইন পোয়াইব বহুত দূরের তন, আমার এখনই ফিরতে হইব। আচ্ছা যা, আল্লাহ ভরসা। আরে সুকান্ত যে, তা কতক্ষণ? এতদিন পরে এসে এমন খালি বাড়ি দেখতে ভালো লাগে মামা? আর কইস না, গেছিলাম বন্ধুর ওইখানে। কোন বন্ধু? আরে জহিরের ওইখানে, ওর বোর্ডিং স্কুলে। তুমি কেন মামা? আরে সেই সব কথা পরে হইব। তুই হাত মুখ ধুইছস? হ্যাঁ, ওসব নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি অনেক দূর হেঁটে এসছো, চলো ঘরে চলো, বিশ্রাম নেবে। রান্নার ব্যবস্থা হচ্ছে, খেতে খেতে জম্পেশ আড্ডা দেব। হ হ, চল চল। রহিমা, জায়গা আছো নাকি? যে আছে। একটু বাইর হও। যে এত রাইতে কোনো সমস্যা হইল না তো? নতুন কইরা আর কি সমস্যা হইব? মাইয়াটার খবর কি? তেমন কোনো উন্নতি নাই। এই নাও, এই পানিটা ওরে খাওয়াই দাও। পরা পানি তো আসিলই। ওই গুলাম দিয়ে কাম হইব না, এইটা খাওয়াই দাও রে। জি আচ্ছা। আর শোনো, ওরে আলাদা ঘরে থাকতে দাও। আমি কি থাক মর লাগে? চাইলেই থাকবার পারো, না থাকলেই ভালো। হরি তো আইছিলই, এখন আর তেমন কিছু হইব না। যে আচ্ছা। আর কোনো কিছু হইলে আমারে খবর দিও। যে আচ্ছা। কে রে? আপা, ও আপা, রহিমা আপা। কে রে? সুমাইয়া? খোলো আপা, খোলো, দরজাটা খোলো। কি রে সুমাইয়া, কি হয়েছে তোর? কান্দাছিস কেন? কি রে, উল্টা ঘুরা খাড়ায় রইলি কে? কি হয়েছে কবি তো? শরীর খারাপ লাগতেছে? আসো আপা, আমার লগে একটু চলো। এত রাতে কই যাবি? চলো না আপা, ডরাইও না, আমি তোমার কোনো ক্ষতি করুম না। চলো আপা, চলো আমার সাথে। খারা, আমি তসবিটা লইয়া বাইর হই। লাগবো না, কইলাম না তোমার কোনো ক্ষতি হইব না। চলো আপা, দেরি হইয়া যাইব নাইলে, আমার বেশি সময় বাকি নাই। কি কইতাছো সেইগুলা? কিসের দেরি? আসো, আসো আমার লগে। ওই যে, ওই দেখো রহিমা আপা, পুরা লাশটা দেখতে পাইতাছো? হায় আল্লাহ, কেডা এইডা? চিনতে পারতাছো না রহিমা আপা? চিনতে পারতাছো না তুমি? তোমার সুমাইয়া আপা, তোমার সুমাইয়ার লাশ। সুমাইয়া, ভয় পাইও না, আমি তোমার কোনো ক্ষতি করুম না। আমি জামুগা, খালি দুইটা কথা কইতে আইছি, এরপর মনিরে ধরবো। পোলাপান গুলারে বাঁচায় রহিমা আপা, তোমার ঘরেই তোমার শত্রু, কাউরে সারবা না, কাউরে না। আমি যাই রহিমা আপা, আমি যাই। খোদা,
এতটুকু বলার পর রহিমা নিজেকে ধরে রাখতে পারেনি, জ্ঞান হারিয়ে ফেলে। এভাবে সে ঠিক কতক্ষণ ছিল সে নিজেও জানে না। জ্ঞান ফেরার পর সে নিজেকে বিছানার উপর আবিষ্কার করলো। উঠে এসে সুমাইয়া সুমাইয়া বলে চিৎকার শুরু করলো। আশেপাশে সবাই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। মনি তার কানের কাছে এসে বলল, সুমাইয়া আর নেই। ভোরবেলা তার ঝলসে যাওয়া লাশ ঘাটের ধারে পাওয়া গেছে। রহিমা বেশ সাহসী মানুষ, কোনো কিছুতেই যেন তার ভয় নেই। কিন্তু এই কথা শোনার পর রহিমার শরীর হিম হয়ে এলো। তার মুখ দিয়ে এক শুধু অস্পষ্ট গোঙানির মতো শব্দ শোনা গেল। আর কিছুই বলতে পারল না সে। এক দৃষ্টিতে একদিকে তাকিয়ে আছে সে, আর মনির হাতটা শক্ত করে ধরে আছে। কিছুতেই মনিকে সে ছাড়তে চাচ্ছে না। তার কানে শুধু একটা কথাই ভাসছে, এরপর মনির পালা। ঘরের শত্রু বড় শত্রু, এই কথার কোনো ভিত্তি খুঁজে পাচ্ছে না রহিমা। কিন্তু ভিত্তি অবশ্যই আছে। প্রত্যেকটা রহস্যের পেছনে আরো কত যে রহস্য আছে তা ধারণা করা কষ্টসাধ্য। হরিদাস আর জহিরের মাঝখানে এমন কোনো গাঢ় রহস্য লুকিয়ে আছে যে রহস্যের এক চিলতেও ধারণা নেই কারোর কাছে। কি সেই রহস্য? সেটা হয়তো আমরা জানবো। আপাতত সাদিক হরিদাসের বাড়িতে গেছে তাকে খবর দিতে, সুমাইয়ার মৃত্যুর খবর। সুকান্ত সম্পর্কে হরিদাসের বোনপো, সবে মাত্র বাইরে থেকে পড়াশোনা শেষ করে ফিরেছে। সাবজেক্টে নিশ্চয়ই ধরতে পারছেন, সাইকোলজি। সাইকোলজিতে পিএইচডি করেই ফিরেছে। ছোটবেলা থেকে অনেকটা সময় মামার কাছে থেকেছে। এই বোর্ডিং স্কুল নিয়ে নানা রকম কথা শুনেছে সে। সেসব নিয়েই মামার সাথে আলোচনা করছিল। আর এমন সময় সাদিক পৌঁছায় সেখানে। কাকা, হরি কাকা, ও হরি কাকা, বাড়িতে আছো নাকি? আরে সাদিক, কি হয়েছে বাবা? তুমি এমন হাঁপাইতেছো কেন? আসো আসো, বসো। না কাকা, বসার টাইম নেই গা, একটা খারাপ খবর আছে। খারাপ খবর? কি হইলো আবার? জহিরের কিছু হয়েছে? না স্যারের কিছু হয় নাই। ওই যে সুমাইয়া, আপনি পানি ভরা দিয়েছিলেন আজকে সকালে। এত চেষ্টা করলাম, মাইয়াডারে বাঁচাইতে পারলাম না। এক মিনিট, কি হচ্ছে এসব? কি নিয়ে কথা হচ্ছে? মামা কেউ আর বাঁচাতে পারলাম না মানে? ও কিছু না, তুই থাক, আমার একটু যাওয়া লাগবে এখনই। যাওয়া লাগবো মানে? কোথায় যাচ্ছ? কে মারা গেছে? একটু আগে কইতেছিলি না স্কুলের কি খবর? এই হইল খবর। মাইয়াডারে বাঁচানোর চেষ্টা করছিলাম, পারলাম না। চল বাবা। জি চলেন। দাঁড়াও, আমিও যাব। আরে তুইও যাবি মানে? মাত্র আইসস কালকে, জুয়ান পোলা, এইসবের মধ্যে যাওয়ানোর দরকার নাই। এমনিতেই তোর মরার বাড়িতে যাওয়া মানা। ওফ মামা, আমি এখন আর ছোট নেই। আমি যাব বলেছি মানে আমি যাব। চলো। আইসোস, এমনে আর চলে না। এইসব আর মাইনা নেওয়া যাইতেছে না রে। আরে তুই শান্ত হ, শান্ত হ, সব ঠিক হয়ে যাইব। কেমনে ঠিক হইব? আরে বাড়িতে খবর পাঠাইছস নাকি? না, কইছি কাল থেকে পাওয়া যাইতেছে না। মানে কি এসবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হচ্ছে এখানে? এইটা কে? ভুইলা গেছস? যাবি তো, ছোটকালে দেখছিলি সুকান্ত। ও সুকান্ত, বড় হইয়া গেছে দেখতাছি। চাচা, এইসব কি হচ্ছে? কি আর হবে বাবা, সেই যে শুরু হইছে আর তো শেষ হয় নাই। এই জানাজার ব্যবস্থা হইছে, তোমরা বসো বাবা, আমি আইতেছি। এসব এখনো শেষ হয়নি মামা? না রে বাবা, এইসবের শেষ যে কোথায় এটা তো আমিও জানি না। তয় একটা ব্যবস্থা হইবই। ব্যবস্থা আবার কি হবে? এসব কুসংস্কার। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। যেখানে সমস্যা সেখানেই সমাধান। তোরা শহরে থাকছোস, বড় হইছোস, এইসব বুঝবি না, মাথাও ঘামাইস না। চল। সেদিন জানাজা শেষ করে জহিরের সাথে আরো কিছু আলোচনা হলো। পুরো ব্যাপারটা সুকান্তকে ভাবিয়ে তুলেছে। হরি আর জহিরের কথোপকথনে সুকান্তর কিছুটা সন্দেহ জন্ম নেয়নি তা নয়, তাদের কথোপকথনে কিছু একটা গন্ধ পাচ্ছে সুকান্ত। হরি যখন বোর্ডিং স্কুলে গিয়ে জহিরের সাথে কথা বলছিল, অথবা সাদিক যখন মৃত্যুর খবর দিল, হরিদাসের চোখে মুখে কোনো উদ্বেগ ছিল না। যে উদ্বেগ ছিল তা হলো মেকি। সাইকোলজি পড়ার বদৌলতে সেটা বুঝতে খুব একটা সমস্যা হয়নি সুকান্তর। পুরো ব্যাপারটাতে গভীর রহস্যের গন্ধ পাচ্ছে সুকান্ত। কিন্তু এখন সে কিছুই জিজ্ঞেস করতে চাচ্ছে না, কারণ এর আগে
যখনই একটু আধটু হরিদাসকে জিজ্ঞেস করার চেষ্টা করেছে, হরিদাসের চোখে মুখে কেমন একটা অস্পষ্টতার ছাপ দেখতে পেয়েছে সেদিন সে বোর্ডিং স্কুল থেকে ফেরার সময় আরও একটা ব্যাপার চোখে পড়েছে সুকান্তর। আর তা হলো জহিরের ঘরের কোনায় একটা পলিথিনে আফিম জাতীয় কিছু একটা। জহির প্রচুর সতর্কবান ধরনের মানুষ, আর তার স্কুলের ভেতরে কোনো নেশাজাত দ্রব্য থাকবে তার কোনো প্রশ্নই আসে না। যাই হোক, সেদিন ফিরতে ফিরতে রাত হয়ে গেল হরি আর সুকান্তর। হরির বাড়িটা সেই যুগের হিন্দু বাড়ি, জমিদার বাড়ি না হলেও তার কাছাকাছি। হরিদাস একা মানুষ, বাড়িতে ঘর অনেকগুলো, বেশিরভাগ ঘরই বন্ধ থাকে। উপরের ঘরটা পরিষ্কার করা হয়েছে সুকান্তর জন্য, হরি নিচের ঘরেই থাকে। রাত তখন প্রায় 2টা। সুকান্ত রাত জাগার অভ্যাস অনেক আগে থেকেই। ঘর থেকে বেরিয়ে বাইরে হাঁটাহাঁটি করছিল, আর ঠিক সেই সময় নিশুম্ভ শুম্ভ নির্নাশী ত্রৈলোক্য শুভদে নম রূপং দেহি জহং দেহি যশ দেহি দিশ জহি বন্দি তাঙ্ঘ্রি যুগে দেবী সর্ব সৌভাগ্যদায়িনী রূপং দেহি জং দেহি দিশ জহি অচিন্ত রূপ চরিতে সর্বশত্রু বিনাশিনী অচিন্ত রূপ চরিতে সর্বশত্রু বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ দেহি নতেব্য সর্বদা ভক্তা চার পুণ্যে দূরি তাপোহে রূপং দেহি জহং দেহি যশ দেহি দিশ জহি বন্দি তাঙ্ঘ্রি যুগে দেবী সর্ব সৌভাগ্যদায়িনী রূপং দেহি জহং দেহি দিশ জহি অচিন্ত রূপ চরিতে সর্বশত্রু বিনাশিনী অচিন্ত রূপ চরিতে সর্বশত্রু বিনাশিনী রূপং দেহি জহং দেহি যশ দেহি দিশ দেহি নতেব্য সর্বদা ভক্তা চাপূর্ণে দূরি তাপোহে রূপং দেহি জহং দেহি আয় 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 কেন ডাকছি? কতগুলা হইল সেই হিসাব দিয়ে তুই কি করবি? আমি পামু তো আর 3টা তাইলে পাবি। কত বছর ধইরা এই সাধনা আমি করতাছি। আমার বাপেও করছে, তার দাদাও করছে, খালি ওই একটা জিনিসের জন্য। আমি তোরে বোঝা দিছি, আমার জন্যই তুই আজ এত শক্তিশালী হইছস। তুই যা চাস তাই পাবি, আর বেশি দিন নাই। আমি আজ চাই নিশুম্ভ শুম্ভ নির্নাশী ত্রৈলোক্য শুভদে নম রূপং দেহি জহং দেহি যশ দেহি দিশ জহি বন্দি তাঙ্ঘ্রি যুগে দেবী সর্ব সৌভাগ্যদায়িনী রূপং দেহি জং দেহি দিশ জহি অচিন্ত রূপ চরিতে সর্বশত্রু বিনাশিনী অচিন্ত রূপ চরিতে সর্বশত্রু বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ দেহি নতেব্য সর্বদা ভক্তা চার পুণ্যে দূরি তাপোহে। মনি মনি, তুই কই? এইদিকে এই যে, আমি তো এইখানেই আছি। তুই কিন্তু কোথাও যাইস না মা। আমি কোথাও যাই নাই, আপনি আরাম করেন। না রে, আর মনে হয় বাঁচুম না। মরার আগে যদি এর একটা শেষ করে যাইতে পারতাম। আপনি চিন্তা করেন না তো, সব ঠিক হয়ে যাইব। না রে, কিছুই ঠিক হইব না। সুমাইয়া আমারে কইয়া গেছে, ঘরের শত্রু বড় শত্রু। আমারে তো আর কিছু কইল না রে, কইল না। আহা, আপনি কাঁদেন না, সব ঠিক হয়ে যাইব।
তুই কোথাও যাইস না রে মা, আমার কাছেই থাক, কাছে থাক। ওই আইব, আবার আইব, এইবার তোরে নিতে আইব। কি যে কন্যা, আপনি চুপ করেন তো, একটু ঘুমান, আমি এখানেই আছি। তুই থাক, আমার কাছে থাক, আমার কাছে থাক। সাদিক, হ্যাঁ সাদিক। আরে সুকান্ত দা, আপনি? হরি কাকা হয়েছে নাকি? আসেন আসেন, ভিতরে আসেন। আস্তে আস্তে, তুমি এদিকে আসো। কি হয়েছে সুকান্ত দা? আপনি এমন ফিস ফিস করে কথা কইতেছেন কেন? ভিতরে আসেন, কোনো সমস্যা হয়েছে? না, আমি ভেতরে যাব না, তুমি একটু বাইরে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। স্যাররে নিয়ে আসবো? না, তুমি একাই আসো, কাউকে বলবে না, চুপচাপ আসো। আচ্ছা, একটু খারান। যে সুকান্ত দা বলেন। শোনো সাদিক, তোমাকে আমি এখন খুব জরুরি কিছু কথা বলবো, কিন্তু তোমাকে প্রমিস, মানে ওয়াদা করতে হবে, এই কথা তুমি কোনোদিন কাউকে বলবে না। কাউরে কমো না? স্যাররেও না? না, কাউকেই না, এই কথা শুধু তুমি আর আমি জানবো। আচ্ছা, কোন? সাদিক, তোমাদের স্কুলে এইসব ভূতটুতের কোনো কাহিনী নেই, এইসব শুধুই তোমাদের মনের কল্পনা। তোমাদের মাথায় যা ঢুকিয়ে দেওয়া হয়েছে তোমরা তাই দেখছো। মাইনে? হ্যাঁ, এসবের পেছনে অনেক বড় ঘটনা আছে। এই যে তোমরা ভাবছো হরিমামা সব কিছু ঠিকঠাক করছে, এত কিছু করছে, সব মিথ্যা। সেই এসব করছে। এই সব কি কোন আপনি? আমি ঠিকই বলছি, নিজের মামার নামে তো আমি মিথ্যা বলতে পারি না, তবু আমি প্রমাণ সাথে নিয়ে এসেছি। 1 মিনিট, এই যে দেখো, ভিডিওটা দেখো। দেবী সর্ব সৌভাগ্যদায়িনী। কেন ডাকছি? কতগুলো হইল? সেই সব দিয়ে তুই কি করবি? আমি পাবো তো। এইসব কি? কত বছর হরি কাকা যখন সুমাইয়ার এইসব হইল, তখন হরি কাকাই তো ওরে পানি পড়া দিছিল। এত শক্তিশালী হইছস? তোমরা বুঝতে পারো না, ও সবই ছিল লোক দেখানো, অভিনয়। স্যারে তো এখনই ব্যাপারটা জানাইতে হইব। না না, যতদূর আমি বুঝতে পারছি উনিও এসবের সাথে জড়িত আছে। কিভাবে আছে, কেন আছে, সেসব আমি এখন জানি না, তবে খুব শীঘ্রই জানবো। আর সেই জন্যই তোমার সাহায্য দরকার। প্লিজ, তুমি আমার হেল্প করো। আমার যা করা লাগে করবো, আপনি কোন কি করা লাগবো। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আমাকে স্যারের মতন মানুষ এইসবের সাথে জড়াইয়া আছে, এইটা আমার বিশ্বাস হইতেছে না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? আছে, তোমার স্যারের ঘরের আলমারির নিচে একটা সাদা পলিথিনের পোটলা আছে, সেটার মধ্যে নেশা জাতীয় একটা দ্রব্য আছে। সে বিভিন্ন সময়ে এসব তোমাদেরকে খাবারের সাথে খাইয়েছে এবং এসব ভূতের গল্প তোমাদের মাথায় ঢুকিয়েছে, যার কারণে নানা সময়ে নানা কিছু দেখছো আর মনে করছো সেসব সত্য। আসলে সেসব কিছুই না, তোমাদের ব্রেইনকে কন্ট্রোল করার জন্য উনি এটা করেছেন। আর এই নেশার দ্রব্য তাকে বছরের পর বছর জুগিয়েছে হরিমামা। হায় আল্লাহ। আচ্ছা শোনো, তোমাদের এখানে কি মণি নামে কেউ আছে? আমার ধারণা এরপর তাকে ফাঁদে ফেলা হবে। হ হ, আছে তো। আমাকে একবার তার সাথে একটু কথা বলার ব্যবস্থা করে দেবে? মাইয়া গো, এখানে তো পুরুষের ঢোকা নিষেধ, আমরা এই ভিতরে ঢুকতে পারি না, বাইরের থেকে কথা বলি। আমি জানি তুমি চেষ্টা করলে পারবে। তুমি কি চাও আরো একটা জীবন নষ্ট হয়ে যাক? না, আচ্ছা আপনি সন্ধ্যার পরের দিকে আইসেন, আমি একটা ব্যবস্থা করব। থ্যাংক ইউ সাদিক, আমি এখন তাহলে আসি। যে আইমনি। কে কে ওখানে? আরে আস্তে আস্তে, আমি সাদিক, একটু এদিকে এত। সাদিক ভাই, এত রাতে আপনি জানলার কাছে কি করতেছেন? তুই একটু বাইরে আয়, তোর লগে কথা আছে। আচ্ছা আইতেছি। শোন, তোর একটু বাইরে হইতে হইব আমার লগে। আস্তাগফিরুল্লাহ, কি কোন এইসব? এই সাইজের বেলায় বাইরে হবো মানে? তোর লগে একজন কথা কইতে আইব। কেডা? সুকান্ত দা। ওই যে শহরের লোকটা? হ্যাঁ, আবার আমারে কি কইব? সব কমনে, তুই একটা চাদর গায়ে দিয়া বাইর, চোখ মুখ ঢেকে নিবি। কিন্তু রহিমা আপা। মনি, রহিমা আপা? না মানে আপনি উঠলেন কেন? আমারে ডাক দিলেই তো। আমি সবই শুনছি। সাদিক কার সাথে দেখা করতে নিয়ে যাইতেছস? সাদিক,
কার সাথে দেখা করতে নিয়ে যাইতেছস? ওই যে না মানে সুকান্ত দা। আমার কাছে কিছু লুকানোর দরকার নাই, আমি সব বুঝতেছি। ওর কোথাও যাওয়ানোর দরকার নাই, তুই হ্যাঁ রে এইখানে আইতে ক। ভিতরে আইব? হ্যাঁ আমি কইছি না আইতে, কিছুতেই মনির কোনো ক্ষতি হইতে আমি দিব না। তুই হ্যারে পেছনের দরজা দিয়ে নিয়ে আয়, আমি মনিরে নিয়ে ওইখানে যাইতেছি। জি আচ্ছা। আসবো? যে আসেন, বসেন। আমি একটু ওর সাথে কথা বলতে এসেছি। ওর নামই বোধহয় মনি। হ, ওর নামই মনি। কি কইবেন কন? এই মাদ্রাসায় যা কিছু হচ্ছে এসবের পেছনে হরিমামা আর তোমাদের জহির স্যারই জড়িত। কি কন এসব? ও ঠিকই কইতাছে। সুমাইয়া আমারে কইয়া গেছিল ঘরের শত্রুই বড় শত্রু। আমারও সন্দেহ হয়েছিল। এখন কি করা যায়, উপায়টা কি? আগের গোড়াটা ধরতে হবে। মনি, তোমার জীবন নিরাপদ নয়, ওদের নেক্সট টার্গেট তুমি। হ, আমার এই কথাও কইছিল সুমাইয়া। আমি সকালে একবার গিয়েছিলাম, আমি সবই বুঝতে পেরেছি এর মূল ঘটনা কোথায়। সেসব তোমাদের পরে বলবো। শোনো মনি, তুমি কাউকে কিচ্ছু বলবে না। আমার ধারণা আজ রাতে জহির চাচা তোমার কাছে আসবে, তোমাকে হয়তো পরা পানি খেতে দেবে। তুমি এমন ভান করবে যাতে তুমি খেয়েছো, বাকিটা আমি দেখছি। সরাসরি তারা কইলেই তো হয়। সাদিকের কাছে শুনলাম কিসের জানি ভিডিও আছে আপনার কাছে। না, আপনি, আমি, সাদিক, মনি, আমরা ছাড়া এসব কথা সবাইকে বিশ্বাস করানো মুশকিল। আর জনে জনে ধরে এই ভিডিও দেখানোর সময় এখন হাতে নেই। সাদিককে জহির চাচা বিশ্বাস করে, তাই ও চাইলে আমাদের সাহায্য করতে পারে, তাই ওকে বলেছি। আচ্ছা, আপনি যেমন কইছেন তাই করুন। আমি এখন যাচ্ছি তাহলে। আল্লাহ ভরসা। সাদিক, ওনারে আগায় দাও। আসল ঘটনা সুকান্ত ধরতে পেরেছে। এটার জন্য তাকে অনেক বেগ পেতে হয়েছে ঠিক, কিন্তু সবকিছু জেনে সে খুব অবাক হয়েছে। আসলে অবাক বললেও কম বলা হয়। এই শ্মশানের একটা রহস্য আছে যে আর কেউ জানে না। তা হলো এই শ্মশানের মাটির নিচে সোনার কলসি আছে। হরিদাসের দাদা ছিল এই শ্মশানের হর্তাকর্তা। এই কলসের খবর সেই জানত, কিন্তু এই কলস যে কেউ তুলতে পারবে না। এই কলস পাহারা দিয়ে রাখত এক অশুভ আত্মা। কেউ এই কলস ছুঁতে গেলেই সে বংশ নির্বংশ করে দেয় সে। আর এই কলস পেতে হলে করতে হবে অনেক সাধনা, আর সেই সাধনা হলো বলি, নরবলি। এতগুলো বছর ধরে হরিদাসের দাদা এই সাধনা করে এসেছে। কত মানুষকে এনে যে এই শ্মশানে বলি দিয়েছে, কিন্তু সে কিছুই হাসিল করতে পারেনি। তারপরে কাজ করতো হরিদাসের বাবা। তারপর হঠাৎ কি থেকে যে কি হয়ে গেল, জমিটা হাতছাড়া হয়ে গেল। হরিদাসের বাবা অনেক চেষ্টা করেছিল, কিন্তু জহিরের বাবা যে কোনোভাবেই হোক জমিটা হাত করে নিল। কিন্তু জহিরের বাবা কিংবা জহির কেউ এই গুপ্তধনের কথা জানতো না। এরপর থেকে শুরু হলো আরেক ভয়ঙ্কর খেলা। এই জমির ওপর তৈরি বোর্ডিং স্কুলের ছেলেমেয়েদেরকেই বলি দিতে শুরু করলো হরিদাসের বাবা। তারপর হরিদাসও। সেই জন্য সে ব্যবহার করেছে জহিরকে। জহিরকে সে বুঝিয়েছে এই শ্মশানের এক অতৃপ্ত আত্মা থাকে, সে কিছুতেই এখানে কাউকে থাকতে দেবে না। তবে জহির যদি তার স্কুলের কিছু ছেলে মেয়েকে বলি দেয়, তাহলে সে এখান থেকে চলে যাবে। তাই জহির তার কথা শুনেছিল, যাতে এর বাইরে কোনো কিছু চিন্তা করতে না পারে। তাই ওষুধের নামে বছরের পর বছর তাকে আর স্কুলের ছেলে মেয়েকে নেশা জাতীয় দ্রব্য দিয়ে বশ করে রেখেছিল হরিদাস। এই সব সে শিখেছে তার বাবার কাছ থেকে। এইসবের কোনো কিছু সুকান্তর বিশ্বাস না হলেও নেশা দিয়ে তাদের ব্রেইন ডাইভার্ট করার ভয়ঙ্কর ব্যাপারটা বিশ্বাস হয়েছে সুকান্তর। রহস্যের শেষ এখানেই নয়, আরও আছে। সেদিন রাতে ঠিক জহির মনিকে আফিম মিশ্রিত পানি খেতে দিল। এরপর মনি, মনি, ও মনি, কি হয়েছে তোর? খামু, এইবার এইডারে খামু। কই তোরা? কেউ কেউ ঘর থেকে বাইরে হবি না, আমি আইতেছি।
হুজুরে খবর দিয়ে আসি। তোরা কেউ খবরদার বাইরে হবি না। আল্লাহ আল্লাহ গো, ও আল্লাহ আল্লাহ। ওই ওই এদিকে আয় আয়, চল 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 নিয়ে যাই, আজকে তোর দিন, আয় আমার সাথে। নিঃশুম্ভ শুম্ভ নির্নাশী ত্রৈলোক্য শুভদে নাম, রূপং দেহি জহং দেহি যশ দেহি দ্বিজ জহি, বন্দিতাঙ্ঘ্রি যুগে দেবী সর্ব সৌভাগ্যদায়িনী, রূপং দেহি জহং দেহি দ্বিজ জহি, অচিন্ত রূপ চরিতে সর্বশত্র বিনাশিনী, অচিন্ত রূপ চরিতে সর্বশত্র বিনাশিনী, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ দেহি, না দেব সর্বদা ভক্তা চাপর্ণে দুরিতাপহে, রূপং দেহি জং দেহি ওম ভূ ভূবাসোয়া, হা ওম ভূ ভূবাসোয়া, হা। থামো। তোর এত সাহস, এত সাহস তোর আমার কাজে বাধা দিস, এত সাহস তোর, তোরেও বলি দিব আমি, ভস্য কইরা দিব। মনি, সরে যাও ওখান থেকে, সরে যাও। খুব খারাপ হইব, বাঁচতে চাইলে পালা, পালা এখান থেকে। না হরি মামা, তুমি আমাকে মারতে পারবে না, কোনো দিনই না, কারণ তুমি আমাকে ভালোবাসো। তোমার সবকিছু ধরা পড়ে গেছে। হরি কাকা। হ্যাঁ মনি, এটা আর কেউ নয়, হরি মামা। কিন্তু কিন্তু এই লম্বা চুল, সাদা শাড়ি, এ সবই সাজানো। সব বুঝে ফেলেছিস, কিছু বুঝিস নাই, কিচ্ছু না, তুই আমার কিচ্ছু করতে পারবি না। মনি সরে যাও। এইটা কি করলেন? মইরা যাইবো তো। না, কিছুই হয়নি, অজ্ঞান হয়ে গেছে। তুমি সবাইকে খবর দাও। সবই তো শুনলেন, সে শুধু আপনাকে ব্যবহার করেছে, আর আপনি বোকার মতো বছরের পর বছর এই নিষ্পাপ জীবনগুলোকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। আল্লাহ আমারে কোনোদিন মাফ করবো কিনা জানি না, তোমরা আমারে মাফ কইরা দাও বাবা। এবং সবচেয়ে বড় কথা হলো, হরিমামা নিজেও যা করেছে তার আসলে কোনো অস্তিত্ব নেই। সে একটা চরম মানসিক রোগে ভুগছিল। সে নিজেই তার মাথায় এসব কল্পনা করেছে। কল্পনা করতে করতে সে ভুলে যেত সে কে। সে নিজেকে কলসির মালিক, ওই প্রেতাত্মা ভাবত। নিজেই নিজের সাথে কথা বলতো, নিজেই প্রেতাত্মা সেজে এসে পুড়িয়ে মার। গুপ্তধনের নেশায় সে পাগল হয়ে গিয়েছিল। কিন্তু আমরা নিজের চোখে যেগুলো দেখছি সেগুলো সবই ওই নেশার ইফেক্ট। সেটার কারণে আপনার ব্রেনে যা ঢোকানো হয়েছে সেটাই বাস্তবে দেখেছেন। একে এক প্রকার হ্যালুসিনেশন বলে। যাই হোক, মামার হয়তো ট্রিটমেন্টের জন্য সময় লাগবে। আমি পুলিশে খবর দিয়েছি, তারাই সব ব্যবস্থা করবে। মানুষ এবং মানুষের বিশ্বাস বড়ই অদ্ভুত। বিশ্বাস আর কল্পনার জোর অনেক বেশি। জহিরকে ধরে নিয়ে যাওয়া হলো, আর সুকান্ত সাইকোলজিক্যালি ব্যাপারটা সমাধান করেছে। কিন্তু এর বাইরে কি আসলে কিছু নেই? হরিদাসের না হয় কোনো ডিসঅর্ডার ছিল, কিন্তু তার বাবা কিংবা দাদার? যুক্তি দিয়ে সব রহস্যের সমাধান করা যায় না। হরিদাস নিজে ছেলে মেয়েদের পোড়াতো সেটা সত্যি, কিন্তু যার উদ্দেশ্যে পোড়াতো সে অশুভ আত্মার কি কোনো অস্তিত্ব নেই? আছে। সেই জায়গায় বোর্ডিং স্কুল সরিয়ে একটা সাধারণ স্কুল করা হয়েছে। সুকান্ত বিদেশে চলে যাওয়ার আগে নিজেই সব ব্যবস্থা করে দিয়ে গেছে। স্কুলের ছেলেমেয়েরা এখন আর রাতে সেখানে থাকে না, দিনের বেলা ক্লাস করে, আবার যার যার বাসায় ফিরে যায় সবাই। কিন্তু সেখানে সেই স্কুলের মাঠে চুল ছেড়ে দিয়ে আজও রাতে কাউকে বসে থাকতে দেখা যায়। সে আজও অপেক্ষা করে কাউকে সে সোনার কলসি দেওয়ার জন্য, আর তার বিনিময়ে চায় তাজা রক্ত।